আপনি এই কোলবালিশের ওপাশে ঘুমাবেন আর আমি এপাশে। ভুলেও এই কোলবালিশ সরিয়ে এপাশে আসার চেষ্টা করবেন না। মনে করবেন এটা ভারত চীনের বর্ডার। তুর্যের মুখখানা চুপসে গেল। কত আশা নিয়ে এসে বিছানায় এসেছিল, আর শেষে কি হলো? তাদের মধ্যে বরাবর আগাছা হয়ে উদয় হলো এই কোলবালিশ। তুর্য হতাশ দৃষ্টিতে তাকালো পৃথার পানে, অসহায় কণ্ঠে বলল, এর নাম ভারত চীন বর্ডার না রেখে ভারত বাংলাদেশের বর্ডার রাখা যায় না বউ? ভারত বাংলাদেশের বর্ডার হলে মাঝে মাঝে তাও 2-4 পয়সা ঘুষ দিয়ে বর্ডার পেরোনোর সম্ভাবনা থাকে, কিন্তু ভারত চীন বর্ডারে নো চান্স। সোজা গুলি করে খুলি উড়িয়ে দিবে। ভারত বাংলাদেশের বর্ডার হলেও মাঝে মধ্যে তাও 2-4 পয়সা ঘুষ দিয়ে বর্ডার পুরোনোর সম্ভাবনা থাকে, কিন্তু ভারত চীন বর্ডারে নো চান্স। সোজা গুলি করে মাথায় খুলি উড়িয়ে দিবে। পৃথা তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালো তুর্যর পানে, কাটকাট কণ্ঠে বলল, গুলি করে আপনার খুলি উড়াতে পারবো কিনা জানি না, তবে কক্ষ থেকে ঠিক বেরিয়ে যেতে পারবো। এই কোলবালিশ ভেদ করে দিকে আসার চেষ্টা করলে সোজা রুমের বাইরে চলে যাব বলে দিলাম। তুর্য মুখ কুচকালো, কাঁদো কাঁদো কণ্ঠে বলল, তুমি তো দেখি ভারত চীনের বর্ডার থেকে ভয়ঙ্কর বউ। পিতা গায়ে মাগলো না তুর্যের কোনো কথা। এই বান্দা সর্বদাই এমন আজগুবি সব কথা বলবে। এই আর নতুন কি? মেয়েটার সময় নষ্ট করলো না, তুর্যকে একটা ভেঙচি কেটে পাশ ফেলে শুয়ে পড়লো। চোখ বন্ধ করে বলল, আজে বাজে কথা রেখে ঘুমাতে দিন এখন। তুর্য আর কথা বাড়ালো না, বইয়ের পানে একবার অসহায় দৃষ্টি নিক্ষেপ করে শুয়ে পড়লো কোলবালিশের এই পাশে। তবে ঘুমালো না তুর্য। বউকে পাশে রেখে কি আর তার মতন পুরুষের ঘুমানো সম্ভব নাকি? এতদিন পর বউকে পাশে পেয়ে শরীরে প্রেমের জোয়ার বইছে বেচারার। তুর্য বেশ কিছুক্ষণ সময় ঘুমের ভান ধরে মটকা মেরে পড়ে রইল বিছানায়। অতপর পৃথার আর কোনো সারা শব্দ না পেয়ে উঠে বসলো। উকি দিয়ে দেখলো পৃথা সত্যিই ঘুমিয়েছে কিনা। বাহ্যিক দৃষ্টিতে তো মনে হচ্ছে মেয়েটা ঘুমিয়েছে, তবুও তুর্য নিজের হাত বাড়িয়ে পৃথার নাকের কাছে ধরলো। ভালোভাবে পর্যবেক্ষণ করলো ঘুমিয়েছে কিনা। না, এবার তো মনে হচ্ছে সত্যিই ঘুমিয়েছে। তুর্য আস্তে ধীরে তার আর পৃথার মধ্যকার কোলবালিশটা সরিয়ে দিল। অতপর খুব সাবধানে শুয়ে পড়ল পৃথার গা ঘেঁষে। ইস, কি মিষ্টি একটা গন্ধ আসছে তার বইয়ের শরীর থেকে, অথচ এই মেয়েটা কিনা তাকে দূরে রাখতে চেয়েছিল। তুর্য আলতোভাবে পৃথার কোমরে হাত দিল, টেনে নিয়ে মিশিয়ে নিল নিজের বক্ষের সাথে। আলতোভাবে পৃথার কপালে চুমু খেয়ে বলল, ভারত চীনের বর্ডার কেন? চীনের মহাপ্রাচীর তুলে দিলে তো আমার বউকে আমার থেকে আলাদা করা যাবে না। কথাটা বলেই ওষ্ঠ প্রসারিত করে হাসলো তুর্য, পৃথাকে লুকিয়ে নিল বুকের মাঝখানে। অতঃপর চোখ বন্ধ করে পাড়ি জমালো ঘুমের দেশে। সময় কাটালো কিছুটা। সকালের সূর্যটা তার তেজ বাড়িয়ে দিয়েছে, প্রখরতা ছাড়িয়ে দিয়েছে চারিদিকে। চারপাশ থেকে আজানের সুমিষ্ট ধ্বনিও শোনা যাচ্ছে, হয়তো জোহরের আজান পড়েছে। সারা রাত জার্নি করে এসে ভোরের দিকেই তো ঘুমিয়েছিল পৃথা আর তুর্য, তাই বাড়ির কেউ আর ডাকেনি তাদের। তবে জোহরের আজানের ধ্বনি কর্ণে পৌঁছাতে ঘুম ভাঙল তুর্যের। পিট করে চোখ খুলতেই চোখের সম্মুখে ভেসে উঠল পৃথার ঘুমন্ত মুখশ্রী। কি স্নিগ্ধ লাগছে মেয়েটাকে। তুর্য হৃদয়ে প্রশান্তি অনুভব করলো। তার কতদিনের স্বপ্ন ছিল এভাবে বুকের ভিতরে বাচ্চা বউটাকে নিয়ে ঘুমাবে, আবার জেগে উঠবে দেখবে বউটার মুখশ্রী। আজ সে স্বপ্ন বুঝি পূরণ হলো। তুর্য পূর্ণ দৃষ্টিতে তাকালো মেয়েটার পানে। ঘুমানোর তরুণ নাক, গাল, চোখ কেমন ফুলে ফেপে উঠেছে। তুর্যের লোভ লাগলো, ইচ্ছা হলো একটু ছুঁয়ে দিতে। ছেলেটা এই পর্যায়ে নিজের ইচ্ছাটাকে দমন করলো না। হাত বাড়িয়ে আলতোভাবে ছুঁয়ে দিল বইয়ের নাক, গাল, ওষ্ঠ। তবে এতেও বুঝি তার তৃষ্ণা মিটল না। তার হৃদয়টা আরো কিছু চাইল। নিষিদ্ধ চাওয়ারা তরতরিয়ে জাগ্রত হলো। তো চোখটা ঝুঁকলো পৃথার পানে, হাত বাড়িয়ে আলতোভাবে ঠোঁট ছুঁয়ে দিল মেয়েটার নাক, কপাল এবং গালে। এরপর আবার সেই ওষ্ঠ। আগের বার এই ওষ্ঠে চুমু খেতে গিয়েই ধরাটা খেয়েছিল। এবার যদি ধরা খাই তবে আর রক্ষে নাই। বউ সোজা রুম ছেড়ে দিবে। তুর্য একবার ভাবলো চুমু খাবে না, কিন্তু মনটাকে কোনোভাবেই দমাতে পারলো না সে। চুমু খাবে না করে চট করে একটা চুমু খেলো পৃথার ওষ্ঠে। মেয়েটা কোনোভাবে টের যাতে না পাই তাই অতি দ্রুত সরে এলো। ঝুঁকি না নিয়ে কোলবালিশটা আবার রেখে দিল পৃথা আর তার মাঝখানে। অতঃপর মৃদু কণ্ঠে ডাকলো মেয়েটাকে, বউ, ও বউ। পৃথা নড়েচড়ে উঠলো একটু পর, তবে পুরোপুরি উঠলো না। তুর্য আর ডাকলো না। মেয়েটা ঘুমাচ্ছে, আর একটু ঘুমাক। তুর্য বিছানা ছেড়ে উঠে গেল। ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে একটা সবুজ রঙা পাঞ্জাবি চড়ালো তার শক্তপোক্ত ফর্সা শরীরে। অতপর টুপি মাথায় রওনা হলো মসজিদে। পৃথার ঘুম ভাঙলো তখন। ঘড়ির কাঁটা প্রায় দুপুর 2টা বেজেছে।
ঘুমের ঘরে চোখ বন্ধ রেখেই বিছানায় উঠে বসলো সে। ফোলা ফোলা চোখ মুখে তাকালো পাশে, দেখলো কোলবালিশটা একদম যথাস্থানেই আছে, আর তুর্য কক্ষে নেই। যাক, অন্তত ছেলেটার একটু তো সুবুদ্ধি হয়েছে, এই কোলবালিশটা ফেরোনোর চেষ্টা করেনি। হাত তুলে আড়মোড়া ভাঙলো পৃথা। হঠাৎ কক্ষে টানানো দেয়ালের ঘড়িটার পানে তাকাতেই চক্ষু চড়ক গাছ তার। 2টা বেজে গেছে, এত সময় ঘুমিয়েছে সে, আর কেউ ডাকলোও না। পৃথা তড়িঘড়ি করে বিছানা ছেড়ে উঠে পড়ল। নতুন বাড়ি, নতুন মানুষ, তার উপর নতুন বউ। সে যদি এইভাবে ঘুমিয়েই থাকে তাহলে কিভাবে হয়? সবাই কি ভাবছে এখন কে জানে। পৃথা হন্তদন্ত হয়ে ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে বেরিয়ে এলো। একটু শান্ত মনে জোহরের নামাজটা আদায় করলো। অতঃপর শরীরে জড়ানো 3 পিসের ওড়নাটা মাথায় ভালোভাবে জড়িয়ে বেরিয়ে এলো কক্ষ থেকে। কিন্তু এ কি, বাড়ির সবাই কোথায়? পৃথার শরীরে জড়ানো ওড়নাটা আরেকটু টেনে টেনে ঠিক করলো, থাকালো আশেপাশে। ভোরের তো এই বাড়িতে ভরপুর মানুষ দেখলো, এখন কই সব? হঠাৎ পাশের এক কক্ষ থেকে টুংটাং আওয়াজ ভেসে এলো পৃথার কর্ণে। হয়তো ওখানেই কেউ আছে। আওয়াজগুলো অনুসরণ করে সেই কক্ষের পানে গেল মেয়েটা। দেখা মিলল তাহমিনা বেগমের। সম্ভবত এটা ডাইনিং কক্ষ। টেবিলের খাবার দাবার ছড়িয়ে ছিটিয়ে রয়েছে কক্ষের চারিদিকে। কক্ষের অন্য কারোর উপস্থিতি অনুভব করতেই তাহমিনা বেগম সেদিকে ফিরে তাকালেন। পৃথাকে দেখে একগাল হেসে বললেন, উঠে পড়েছিস? আয় বস, একসাথে খাবো আমরা। পৃথা এগিয়ে গিয়ে দাঁড়ালো টেবিলের পাশে। বসবে নাকি বসবি না দ্বিধায় আছে। কেমন ইতস্তত লাগছে তার। আর তুর্যটাও বা কোথায়? ঘুম থেকে উঠে তো একটা বারের জন্য দেখা মিলল না তার। কোথাও কি বেরিয়েছে? তাহমিনা বেগমের কাছে জিজ্ঞাসা করবে কি? না না, কি না কি ভাবে আবার। পৃথার ভাবনার মধ্যেই তাহমিনা বেগমের কণ্ঠস্বর ভেসে এলো। ভ্রু কুচকে তিনি বললেন, কি হলো বস? পৃথা ইতস্তত করলো। চেয়ারে বসতে বসতে বলল, এই তো বসছি আন্টি। তাহমিনা বেগম চোখ গরম করে তাকালেন পৃথার পানে, শাঁসিয়ে বললেন, এই আন্টিকে রে, মা বলবি মা। পৃথা তাকালো শাশুড়ির পানে। মানুষটা কত ভালো, এইটুকু সময়ে কেমন আপন করে নিয়েছে। পৃথার এই মুহূর্তে সুফিয়া বেগমের কথা ভীষণভাবে মনে পড়ল। তার মা কেমন আছে? ঠিক আছে তো, নাকি কান্নাকাটি করছে তার জন্য? কাল থেকে একটা খোঁজ খবরও নেওয়া হয়নি। পৃথার চোখ জোড়া ছলছল করে উঠল। তবে তো তাহমিনা বেগমের নজরে আসার আগেই লুকিয়ে ফেলল। তাহমিনা বেগম খাবার প্লেট এগিয়ে দিলেন পৃথার সম্মুখে। প্লেটে খাবার বেড়ে দিতে দিতে বললেন, মা বলে ডাকবি তো। পৃথা তিরক্তি করল না, মাথা নাড়িয়ে হ্যাঁ সম্মতি দিল। তাহমিনা বেগম হাসলেন, থাড়া দিয়ে বললেন, খেয়ে নে তাড়াতাড়ি, সে কখন খেয়েছিস? পৃথা ইস্কুস করল। হৃদয়ে হানা দিল তুর্য খেয়েছে কিনা প্রশ্নটা। হাজার হলো এটা তুর্যের বাড়ি, তার মারফতে তো পৃথা এসেছে এখানে, তার খোঁজ খবর নেওয়াটা অবশ্যই পৃথার কর্তব্য। কিন্তু সরাসরি প্রশ্নটা করতেও কেমন ইতস্তত লাগছে। শেষে একটু ঘুরিয়ে পিছিয়ে জিজ্ঞাসা করলো, বাড়ির সবাই খেয়েছে? হ্যাঁ, সবাই খেয়ে নিয়েছে, শুধুমাত্র বাকি আছে তুই, আমি আর তোর গুণধর স্বামী। তুর্য খায়নি শুনে পৃথারও আর খেতে ইচ্ছা হলো না। তবে নিজের মনের কথাটা সাহস করে শাশুড়ির নিকট জানাতে পারল না। অনিচ্ছা সত্ত্বেও প্লেটে হাত রাখলো সে। ঠিক তখনই পৃথার পিছন থেকে ভেসে এলো এক ভারী কণ্ঠস্বর। গম্ভীর কণ্ঠেই বলল, আমাকে রেখে খেতে বসে গেছো? এত পাষাণ হতে পারলে তুমি? তুর্যের কণ্ঠ কর্ণে পৌঁছাতেই পিছন ঘুরে তাকালো পৃথা। অমনি যেন থমকে গেল মেয়েটা। হৃদস্পন্দন বেড়ে গেল দ্রুত। তুর্য পাঞ্জাবি পরেছে আজ, আবার মাথায় টুপি। এই মুহূর্তে পৃথার চোখে এই পুরুষকে পৃথিবীর সবচেয়ে স্নিগ্ধ লাগছে। যদিও এর আগে একবার পাঞ্জাবি পরা অবস্থায় তুর্যকে দেখেছে পৃথা, কিন্তু এত খেয়াল করেনি। তখন তো শাড়ি আর পাঞ্জাবির ছেঁড়ার তালে ছিল দুজনেই। তাছাড়া তখন মাথায় টুপিও ছিল না। পৃথার ভাবনার মধ্যেই তুর্য মাথার টুপি খুলে পকেটে ঢুকালো। একটু এগিয়ে এসে ধপ করে বসে পড়ল পৃথার পাশের চেয়ারটায়। একটু ঝুঁকে বলল, আমাকে কি একটু বেশি সুন্দর লাগছে বউ? পৃথা থতমত খেয়ে গেল তুর্যের প্রশ্নে। তৎক্ষণাৎ মাথা নুয়ে দৃষ্টি নিবদ্ধ করলো খাবারের থালায়। তুর্য আরেকটু গা ঘেঁষে বসলো পৃথার পানে। মেয়েটার কানের কাছে মুখ নিয়ে ফিসফিসিয়ে বলল, মুরগির বাচ্চা জামাই হাঁসের বাচ্চার তো সুন্দর হওয়ারই কথা, তাই না বউ? পৃথা আর চোখে তাকালো তুর্যের পানে, বিড়বিড়িয়ে বলল, হাঁসের বাচ্চা না ছাই, আপনি আস্ত একটা ব্রিটিশের বাচ্চা। পৃথা কথাগুলো বিড়বিড়িয়ে বললেও তুর্যের শুনে নিতে কষ্ট হলো না তেমন। কাছাকাছি বসেই ছিল দুজন। তুর্য সাথে সাথে পৃথার বলা বাক্যের বিরোধিতা করলো। কণ্ঠ খাদে রেখেই বলল, তুমি ভুল বললে বউ, আমি মোটেও ব্রিটিশের বাচ্চা নই, আমি আস্ত একটা ঘষিটি বেগমের বাচ্চা। কথাটা শেষ হতে না হতেই তাহমিনা বেগম খাবার দিলেন তুর্যকে। কপট রাগ দেখিয়ে বললেন,
নামাজে গিয়েছিলে সেই কখন, এখন ফেরার সময় হলো তোর? বাড়ির সবার খাওয়া দাওয়া সেই কখন শেষ? মায়ের কথা শুনে সোজা হয়ে বসলো তুর্য। স্বাভাবিক কণ্ঠেই বলল, মসজিদে পুরনো কিছু বন্ধুদের সাথে দেখা হয়েছিল, তাই আস্তে আস্তে একটু দেরি হয়ে গেছে। তাহমিনা বেগম তাকালেন ছেলের পানে, কণ্ঠে বিরক্তি নিয়ে বললেন, তোর বন্ধু বান্ধব মানেই তো সব গুন্ডা মাস্তান, ওগুলোর সাথে আবার এত কথা কিসের? তুর্যের মুখশ্রী থমথমে হলো। মায়ের পানে সরু দৃষ্টি নিক্ষেপ করে সে বলল, ওরা মোটেও গুন্ডা মাস্তান নয় মা, ওদের মতো ভালো ছেলে তুমি এই মহল্লাতে একটাও পাবে না। তাহমিনা বেগম মুখ বাঁকালেন, তাচ্ছিল্যের স্বরে বললেন, একদম তোর মতো ভালো, হাড়ে হাড়ে সব বজ্জাতগিরি। মায়ের কথার পরিপ্রেক্ষিতে তুর্য মুখ বাঁকালো, ভাবলেশীন ভাবে বলল, গোষ্ঠী বেগমের ছেলে হয়ে যদি হারে হারে বজ্জাতগিরি না থাকে তবে তোমারই নামে ডুববে মা। তাহমিনা বেগম ফুঁসে উঠলেন। 2 হাত দিয়ে টেবিলে থাপ্পড় মেরে উঠে দাঁড়ালেন তিনি। তাহমিনা বেগমের হাতের আঘাতে কেঁপে উঠল টেবিলটা। পৃথা হকচকিয়ে উঠল মুহূর্তে। এতক্ষণ চুপচাপ মা ছেলে ঝগড়া দেখছিল সেও দুজনের মধ্যে বলতে পারছিল না কিছু। এইটুকু সময় এই মা ছেলেকে যতটুকু সময় দেখেছে ততটুকু সময় দেখেছে শুধু ঝগড়া করতে। তবে এখন মনে হচ্ছে এদের থামানো প্রয়োজন, নয়তো ঝগড়া বেশি দূর গড়িয়ে যেতে পারে। এখানে আর কেউ নেইও যে সে এই মা ছেলের ঝগড়া থামাবে। পৃথা নিজের সাথে নিজেই যুদ্ধ করে মুখ খুলল শেষে। আমতা আমতা করে বলল, হ্যাঁ? বাকিটুকু আর বলল না। একটু আগেই তো তাহমিনা বেগম তাকে মা ডাকতে বলেছিল, এখন যদি আবার আন্টি ডাক শুনে আবার রেগে যান। এমনি ভীষণ রেগে আছে মহিলা। যদিও হঠাৎ একজন প্রায় অপরিচিত নারীকে মা বলতে ইতস্তত লাগছে পৃথার, তবু উপায় নেই। এই মা ছেলেকে থামাতে হলে নিজের ভিতরে ইতস্তত বোধকে গলার টিপে মারতে হবে। পৃথা এলোমেলো দৃষ্টি ফেলল, ঢুকিলে বলল, মা, আপনি উত্তেজিত হবেন না, আপনার ছেলে তো একটু অমনিরই, তা তো অবশ্যই আপনি জানেন। তাহমিনা বেগম তাকালেন পৃথার পানে, ক্রোধ চেপে হঠাৎ হাসলেন তিনি। থুত চেয়ারে বসে বললেন, তুই আমাকে মা বলে ডেকেছিস, কি যে শান্তি লাগছে আমার। কথাটা বলে একটু দম ফেললেন তিনি। ঘাড় ঘুরিয়ে আবারও তুর্যের পানে তাকালেন তিনি, শক্ত কণ্ঠে বললেন, আজ শুধু ওর মুখে মা ডাক্তার জন্য বেঁচে গেলি তুই, নয়তো এক চড়ে তোর দাঁত ফেলে দিতাম আমি। তুর্য চোখ ছোট ছোট করে তাকালো মায়ের পানে, চোখে মুখে বিষণ্ণ ভাব ফুটিয়ে তুলে বলল, কিন্তু আমি তো তোমাকে উঠতে বসতে ঘুমাতে, এমনকি ছোটবেলা ওয়াশরুমে গিয়ে মা মা বলে ডাকতাম, কই কখনো তো তুমি আমাকে একটু বালি পরিমাণে সাথ দিলে না। তাহমিনা বেগম মুখ বাঁকালো। তুর্যের কথার পরিপ্রেক্ষিতে উত্তর দিল না কোনো। উল্টো তরকারির বাটি থেকে মুরগির একটা রান তুলে দিলেন পৃথার প্লেটে, আর চোখে তুর্যের পানি তাকিয়ে বললেন, তাড়াতাড়ি খেয়ে নে মা, আশেপাশে তো আর চিল শকুনের অভাব নেই কোনো। দেখা গেল কখন আবার তোর পেটের দিকে নজর দিয়ে দিল। তুর্য তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালো মায়ের পানে। তার মা যে চিল শকুন বলতে তাকেই বুঝিয়েছে তা বেশ বুঝতে পেরেছে। তবে প্রতি উত্তরে বলল না কিছুই। শাশুড়ি বৌমার জোট বেঁধেছে বাঁধুক, সেও তার শ্বশুরকে নিয়ে জোট বাঁধবে, তারপর সবাইকে হেনস্থা করবে। কিন্তু কথা হলো তার ওই রাজাকার শ্বশুর তার সাথে জোট বাঁধতে রাজি হবে তো? ভারী চিন্তার বিষয়। তুর্য গভীর চিন্তায় নিমগ্ন হয়ে নিজের খাবার প্লেটে হাত দিল। রাজাকার শ্বশুরকে বাগে আনার পরিকল্পনা করতে করতে খেতে শুরু করলো। দুপুর গড়িয়ে সময়টা এখনো প্রায় বিকেলের পথে। সূর্যটা এখন তার তেজ কমিয়ে দিতে শুরু করেছে অল্প অল্প করে। বাড়ির সব মানুষের দুপুরের বিশ্রাম শেষ করে উঠতে শুরু করেছে। এরই মধ্যে আরুষ হঠাৎ কোথা থেকে হন্তদন্ত হয়ে ছুটে এলো তুর্যদের বাড়িতে। তবে সদর দরজা দিয়ে ঢুকতে গিয়ে বাঁধল বিপত্তি। তাড়াহুড়ো করে ঢুকতে গিয়ে দরজার সাথে পা বেঁধে হুমড়ি খেয়ে পড়লো সে মেঝেতে। ধপাস করে একটা আওয়াজ হলো সাথে সাথে। বসার কক্ষে খুব বেশি জনমানবের সমাগম না হলেও ইরা, তারেক আর তুর্যের ছোট চাটি সাথী বেগম ছিলেন। হঠাৎ করে কারো পড়ে যাওয়া আওয়াজ পেয়ে সেদিকে ফিরে তাকালো তারা। হারুষকে মেঝেতে উবুর হয়ে শুয়ে থাকতে দেখে চোখ বড় বড় হলো তিনজনেরই। বুঝতে বাকি রইল না এখানে কি হয়েছে। দ্রুত তারা ছুটে গেল বেচারা আরুষের পানে। ইরা ব্যস্ত হয়ে শুধালো, আরে আরুষ ভাই, আপনি পড়ে কিভাবে গেলেন? পরপর সাথী বেগমও মুখ খুললেন, ব্যস্ত হয়ে বললেন, বেশি ব্যথা পেয়েছো? কোথায় ব্যথা পেয়েছো? দেখি দেখি। আরুষ অপ্রস্তুত হলো, সাথে লজ্জাও পেল ভীষণ। ইস কি বিদঘুটে ঘটনা ঘটে গেল তার সাথে। পড়লো তো পড়লো, এদের তিনজনের সামনে এসেই পড়তে হলো। এত বড় শক্তপোক্ত একজন জোয়ান ছেলে হয়ে কিনা জনসম্মুখে এইভাবে আছাড় খেলো। মান ইজ্জত আর রইল না বোধহয়।
এতদিন তো শুধু তুর্যের নিকট তার কোনো মান ইজ্জত ছিল না, এখন তুর্যের বাড়ির লোকের সম্মুখেও। না না, এইভাবে নিজের মান ইজ্জত হারাতে দেওয়া যায় না। আরুষ জোরপূর্বক হাসলো, নিজের মান ইজ্জতটা এবারের ন্যায় বাঁচাতে বলল, আমি পরিণীত, একটু ব্যায়াম করেছিলাম আর কি। কথাটা শেষ করেই তড়িঘড়ি করে মেঝেতে পুশ আপ দেওয়া শুরু করলো আরুষ। মুখে মুখে আবার গুনল 1 2 3। আরুষের এমন কাণ্ডে হতবাক হয়ে পড়ল সাথী বেগম, ইরা এবং তারেক তিনজনেই। তারা স্পষ্ট শুনেছে পড়ে যাওয়ার শব্দ, তবে কি ভুল শুনেছে তারা? তারেক হতবাক কণ্ঠেই শুধালো, বাড়িতে এত জায়গা থাকতে আমাদের দরজার সম্মুখে আপনার প্রসাব দিতে ইচ্ছে হলো অরুষ ভাই? আরুষ পুশ আপ দেওয়া বন্ধ করলো, ভ্যাবলার মতন হেসে বলল, তোমাদের দরজাটা বাড়ি সুন্দর, দেখলি ইচ্ছে করে 2-4টা পুশ-আপ দেই, তাই পুশ-আপ দিচ্ছিলাম আর কি। কথাটা বলেই উঠে দাঁড়ানোর চেষ্টা করলো আরুষ। সাথে সাথেই ব্যথায় কোকিয়ে উঠল সে। কোমরে বেশ ভালোই ব্যথা পেয়েছে, তবে বুঝতে দিল না উপস্থিত কাউকে। কোনো রকমে কোমরটা চেপে বলল, তুর্য স্যারের সাথে জরুরি কাজ আছে, ওনার কাছে যাই আমি, ঠিক আছে? কথাটা বলেই তড়িঘড়ি করে পা বাড়ালো বাড়ির ভিতরের দিকে। কোনো মতে নিজের ইজ্জত নিয়ে এদের সম্মুখ থেকে কেটে পড়লো আর কি। তুর্য আর পৃথা নিজেদের কক্ষেই ছিল, খেয়ে দিয়ে একটু শুয়েছিল আবার। আর তাদের মাঝখানে তো সেই ভারত চীনের বর্ডার হিসেবে কোলবালিশ আছেই। তুর্য এপাশ ওপাশ করলো কয়েকবার, অতবার মাথা তুলে উকি দিল পৃথার পানে। মেয়েটা শুয়ে আছে অন্যদিকে মুখ করে, চুলগুলো খুলে ছেড়ে রেখেছে বালিশের উপরে। তুর্য কিঞ্চিত সময় নিয়ে চেয়ে রইল সে খোলা চুলের পানে, অতঃপর কিছু একটা ভেবে উঠে বসলো বিছানায়। খুব সাবধানে পৃথার কিছু চুল এনে পেঁচিয়ে নিল নিজের টি শার্টের বোতামের সাথে। সচরাচর টি শার্টের বোতাম দেখা না গেলেও খুব ভাগ্য করে তুর্যের এই টি শার্টের গলার নিকট নকশা হিসাবে দুটো বোতাম ছিল। সেই বোতামের সাথেই বুদ্ধি করে ছেলেটা আটকে নিল বইয়ের চুল। পোড়া কপাল বেচারার। ওই নাটক সিনেমার মতো নিজে থেকে তো আর আটকাবে না, তাই জোর করে আটকাতে হচ্ছে এখন। তবে বইয়ের কাছাকাছি যাওয়া তার চাই। একটু কাছাকাছি না গেলে দুজনের মধ্যে 2-4টে বাক্য বিনিময় না হলেও তাদের সম্পর্কটা সহজ কিভাবে হবে? একে অপরের জন্য ভালো লাগা, ভালোবাসা সৃষ্টি কিভাবে হবে? তাই ভাগ্য সহায় না হলেও তুর্য নিজের সহায় নিজেই হচ্ছে। বেশ কিছুটা সময় নিয়ে তুর্য নিজের টি শার্টের বোতামের সাথে পৃথার চুল আটকালো। অতঃপর পৃথার পানে একবার তাকিয়ে বিছানা থেকে উঠে যেতে উদ্যত হলো। সাথে সাথে ওপাশ থেকে পৃথার কণ্ঠস্বর ভেসে এলো। মেয়েটা কণ্ঠে আহমূলক ব্যথাতার ধ্বনি তুলে তাড়াহুড়ো করে বিছানায় উঠে বসলো। তুর্যের ওষ্ঠে হাসি ফুটলো তৎক্ষণাৎ। সে তো আগে থেকেই জানতো এমন কিছুই হবে, এমন কিছু হওয়ার জন্য তো উঠে দাঁড়িয়েছে সে। তবু অবচের মতন ভান ধরে তাকালো পৃথার পানে, অস্থির কণ্ঠে বলল, কি হয়েছে বউ? পৃথা নিজের চুল অনুসরণ করে তাকালো, অতবার বলল, আপনার টি শার্টে আমার চুল আটকেছে। তুর্য তাকালো সে চুলের পানে। দ্রুততার সাথে বিছানায় বসলো সে। পৃথার চুলে হাত দিয়ে বলল, ইস, কিভাবে আটকালো? ব্যথা পেয়েছো নিশ্চয়ই, দাঁড়াও আমি এক্ষুনি খুলে দিচ্ছি। কথাটা বলে নিজের উদ্যোগে টি শার্ট থেকে পৃথার চুল ছাড়াতে ব্যস্ত হলো তুর্য। পৃথা আর কিছু বলল না। সে চুল খোলা রেখেছিল বলেই তুর্যের টি শার্টের বোতামে আটকিয়েছে। এতে তো আর তুর্যের কোনো দোষ নেই। ছেলেটা আরও চুল ছাড়ানোর জন্য কতটা ব্যস্ত হয়ে পড়েছে। আর তুর্য সে চুল ছাড়ানোর বাহানা দিয়ে একটু একটু করে এগোতে শুরু করেছিল বইয়ের পানে, কিন্তু শেষে গিয়ে বাধাপ্রাপ্ত হলো ওই ভারত চীনের বর্ডার নামক কোলবালিশের নিকটে। তুর্যের মেজাজ গরম হলো। শুধুমাত্র এই ভয়ঙ্কর বর্ডারটার জন্য সে যেতে পারছে না বইয়ের নিকট। তুর্য ইচ্ছা করে পৃথার চুল ধরে বেশ জোরে সোরেই টান দিল। পৃথার সাথে সাথে আহ করে ব্যথাতুর ধ্বনি তুলল। তুর্য আবার অস্থির হওয়ার ধান ধরলো, উৎকণ্ঠা নিয়ে বলল, সরি, আবার ব্যথা পেলে? থামলো তুর্য, কোলবালিশটার পানে তাকিয়ে বলল, এই কোলবালিশটার জন্য আমাদের দূরত্ব একটু বেশি হয়ে যাচ্ছে, তাই আমি চুল ছড়াতে গেলেই তুমি চুলে ব্যথা পাচ্ছ। যদি অনুমতি তো এটাকে সরিয়ে দিই। পৃথা তাকালো কোলবালিশের পানে। আসলেই কোলবালিশটার কারণে তাদের দূরত্ব বেশি হয়ে যাচ্ছে, তাই হয়তো ব্যথা পাচ্ছে। পৃথা সরল মনে বলল, আচ্ছা। তুর্যের বুকটা ফুলে উঠল। অবশেষে সেই ভারত চীনের বর্ডারটা সরাতে পারবে। তুর্য কটমট করে তাকালো কোলবালিশটার পানে। চরম ক্রোধ নিয়ে আগাছার মতন ছুঁড়ে মারল মেঝেতে। অতঃপর কোলবালিশটার পানে তাকিয়ে মনে মনে বলল, বেটা বদমাস, আমার আর আমার বউয়ের মাঝখানে এসেছিলি, দেখ এখন আমরা দুধে মিলে গেছি, আর তুই আটি হয়ে মাঝখানে গড়াগড়ি খাচ্ছিস। অতঃপর কোলবালিশটার পানে তাকিয়ে মনে মনে বলল। তুর্যর একটু এগিয়ে গেল পৃথার পানে। মেয়েটার গা ঘেঁষে বসলো। চুল ছাড়ানো বাহানা দিয়ে নিজের হাত দ্বারা একটু স্পর্শ করলো বইয়ের এক হস্ত। পৃথা শিউরে উঠল।
তৎক্ষণাৎ তুর্যের থেকে একটু দূরে সরে গেল। মুখ খুলে কিছু বলার আগে তুর্য থামিয়ে দিল তাকে। তড়িঘড়ি করে বলল, সরি, একটু তাড়াহুড়ো করে তোমার চুল ছড়াতে গিয়ে হাতে লেগে গেছে। পৃথা আর বিষয়টা নিয়ে ভাবলো না ততটা। তার স্বামী যে সত্যি সত্যি তার মাথার ভিতরে সব ব্রিটিশি বুদ্ধি নিয়ে ঘোরাফেরা করছে বুঝলো না ছোট্ট মেয়েটা। তুর্যর একটু এগোলো পৃথার পানে। মেয়েটা প্রথম স্পর্শে যতটুকু সরে গিয়েছিল ততটুকু দূরত্ব কমলো। পৃথার ওপাশে আর জায়গা নেই। এরপর আর সরতে গেলেও খাট থেকে সোজা নিচে পড়ে যাবে মেয়েটা। তুর্য উকি দিয়ে ভালোভাবে পর্যবেক্ষণ করলো বিষয়টা। অতঃপর পরিকল্পনা করলো এবার হুট করে বউয়ের নরম গালে হাত রাখবে। তারপর বউ শিউরে উঠে দূরে সরে যেতে নিলেই খাট থেকে পড়ে যাবে। তৎক্ষণাৎ তুর্য নিজের হাত বাড়িয়ে কোমর চেপে ধরবে পৃথার। একটু অনুভূতি নিয়ে রোমান্টিক কায়দায় নিজের দিকে টেনে নেবে বউয়ের ছোট্ট খাট্ট দেহখানা। বুকের সাথে মিশিয়ে ওই নাটকটা সিনেমার মতন কেউ একে অপরের দিকে তাকিয়ে থাকবে বেশ সময় নিয়ে। আহা, কি রোমান্টিক দৃশ্য! নিজের করা পরিকল্পনাকে নিজেই বাহবা জানালো তুর্য। এত সুন্দর বুদ্ধি যে তার মাথায় আছে, বউ না আসলে তো জানতেই পারতো না। তুর্যের এখন খুব করে মনে হচ্ছে সে এখন কি করছে। তার তো বাংলাদেশের একজন বুদ্ধিজীবী হওয়ার কথা ছিল। এতদিন বিদেশে গিয়ে না পড়ে থেকে বাংলাদেশের সরকারের উপদেষ্টা হিসেবে ঢুকে পড়লে আজ নাম যশ খ্যাতি এমনকি বউটাও তার থাকতো। ইস, কি ভুলটা সে করে ফেলেছে। মনে মনে কতক্ষণ তুর্য নিজের করা ভুলের জন্য আফসোস করলো। অতঃপর পরিকল্পনা অনুযায়ী সুকৌশলে নিজের এক হাত চুলের উপর রেখেই বাড়িয়ে দিল পৃথার পানে। কিঞ্চিত সময়ের মধ্যে পৃথার গালু ছুঁয়ে দিল তার শক্তপোক্ত পুরুষালী হাত দ্বারা। সত্যি হঠাৎ তুর্যের এমন স্পর্শ পেয়ে কেঁপে উঠল পৃথা। পিছনের অবস্থা যাচাই বাছাই না করে দ্রুততার সাথে নিজেকে সরিয়ে নিতে চাইল পিছনের দিকে। তুর্যের পরিকল্পনা মাফিক মেয়েটা পড়ে যেতে নিল খাট থেকে। তুর্য ভীষণ আবেগ নিয়ে নিজের এক হাত বাড়িয়ে দিতে ধরতে চাইল বইয়ের নরম কোমরখানা, কিন্তু ধরতে আর পারল না। ঠিক তখনই তাদের বন্ধ দরজা টোকা পড়ল। না চাইতেও তুর্যের কান সেদিকে চলে গেল। আর এইটুকুতেই ঘটে গেল মহা বিপত্তি। পৃথা ধপাস করে পড়লো ইট কংক্রিটের গড়া পাকা মেঝেতে। চিত হয়ে পড়তেই মাথায় আঘাত পেল মেয়েটা। সাথে সাথে তুর্যের টি শার্টের বোতাম পেঁচিয়ে থাকা চুলগুলো চটচট ধ্বনি তুলে পৃথা তীব্র বেগে চেঁচিয়ে উঠল। হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।